মনিকা শহর থেকে দূরে এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে থাকত। তাদের গ্রামের ৮০% লোকের প্রধান পেশা ছিল কালো জাদু করা। সেখানকার বাচ্চারাও ছোটখাটো টোটকা ব্যবহার করতে পারত। এমন জায়গায় থাকার ফলে মনিকার কাছে কালো জাদু করাটা একজন সাধারণ মানুষের প্রত্যেকদিন চা বানানোর মতো এক সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় মনিকার বিয়ে শহর নিবাসী রঞ্জনের সঙ্গে হলে সে প্রথম কালো জাদু করতে একটু লজ্জা এবং ভয় পেত। কিন্তু সবার সামনে কালো জাদু না করলেও সে লুকিয়ে লুকিয়ে এমন নানা রকমের কাজ করতেই থাকে। একদিন হঠাৎই তাদের রান্নাঘর থেকে প্রচন্ড ধোঁয়া বেরোতে দেখে মনিকার ননদ রাখি সেখানে চলে আসে। কি ব্যাপার বলো তো বৌদি, রান্নাঘরে এত ধোঁয়া কেন? কি করেছো তুমি এখানে? বাবা রে, এত ধোঁয়া, এখানে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না। তুমি কোথায় আর আগুন কোথায় জ্বলছে বলো তো? ও কিছু নয়, আমি কয়েকটা লঙ্কা পুড়িয়েছিলাম তো সেই জন্য। হঠাৎ যে সেখান থেকে এত ধোঁয়া হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি এক্ষুনি সমস্ত কিছু ঠিকঠাক করে দিচ্ছি, তুমি নিজের ঘরে গিয়ে বসো। লঙ্কা পুড়িয়েছো কেন? আর কই, লঙ্কার তো কোনো ঝাঁঝও পাচ্ছি না আমি। সত্যি করে বলো তো কি পুড়িয়েছো? এই রান্না বান্না করতে গেলে এরকম ছোট বড় অ্যাক্সিডেন্ট হয়েই যায়, এতে তোমার লজ্জা পাওয়ার তো কিছু নেই। আরে সত্যি বলছি, লঙ্কাই পুড়িয়েছিলাম। আসলে এই বাড়ির প্রচুর নজর লেগেছে তো সেই জন্য লঙ্কার কোনো ঝাঁঝ আসেনি। যখনই কারোর উপর নজর লাগে সেই ব্যক্তির নজর কাটিয়ে লঙ্কা পোড়ানো হলে সেই লঙ্কা থেকে ঝাঁঝ আসে না। তবে তুমি চিন্তা করো না, আমি সবার নজর কাটিয়ে দিয়েছি। তুমি এখনো এসব জিনিসে বিশ্বাস করো? আমি তো শুনেছিলাম তুমি গ্রামে থাকলেও পড়াশোনা জানা এক শিক্ষিত মহিলা, কিন্তু তুমি এসবে বিশ্বাস করো দেখে আমার ভীষণ অদ্ভুত লাগছে। আমি শুধু এগুলো বিশ্বাস করি তা নয়, আমার নিজের বাড়ির লোক আর নিজের কাছের মানুষদের সাহায্য করার জন্য আমি কালো জাদুও করতে পারি। এই যেমন আজকে বাড়ির উপর থেকে সবার নজর কাটিয়ে দিলাম, এরকম ভাবে যখন যেটা করার প্রয়োজন হবে আমি সেটাই করব। এই বলে মনিকা রান্নাঘরের সমস্ত জানালা খুলে দেয় এবং আস্তে আস্তে সব ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। ধোঁয়াগুলো সরে যাওয়ার পরে মনিকা তার ননদের মুখটা ভালোভাবে দেখতে পায়। রাখিকে দেখে বুঝতে পারা যাচ্ছিল যে মনিকার এই ব্যবহারে সে একেবারেই সন্তুষ্ট হয়নি। এই সমস্ত ঘটনা দেখে আর মনিকার কথা শুনে রাখির বড্ড অদ্ভুত লাগে, কিন্তু সে আর বাড়তি কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। আজকাল মনিকা একটু বেশি কালো জাদু করা, বিভিন্ন রকম টোটকা ব্যবহার করা শুরু করে। তার এই ব্যবহারে তার স্বামী, শাশুড়ি, ননদ প্রত্যেকেই বেশ অসন্তুষ্ট হয়। এ কি, আমি যে তোমাকে বললাম আমার অফিসের মিটিং এ আমাকে নীল রঙের শার্টটাই পরে যেতে হবে, তাহলে তুমি হলুদ রঙের শার্টটা বের করছো কেন? তুমি জানো না আমাদের অফিস মিটিং এ ওই অফিসারদের নীল শার্টটাই পরতে হয়? আজকে মাসের ৩ নম্বর মঙ্গলবার, আজকে নীল জামা পরা একদম ঠিক হবে না। তাই আজকে আমি কিছুতেই তোমাকে নীল জামাটা পরতে দিতে পারবো না। আজকে হলুদ পরলে তোমার সমস্ত কাজ সুন্দরভাবে মিটে যাবে। এই জামাটা পরে গেলে আমার কাজটাই থাকবে না, আর তুমি বলছো সব সুন্দরভাবে মিটে যাবে? আমি কিছুতেই হলুদ জামাটা পরে যেতে পারবো না, তুমি আমাকে নীল শার্টটা দাও। মনিকা বারবার বারণ করা সত্ত্বেও রঞ্জন খুবই জোর করতে থাকে। রঞ্জন কিছুতেই মনিকার কথা মতো হলুদ জামা পরতে চায় না। এই হলুদ শার্টটা যদিও আজকে পরে তাহলে আজকে বিশাল সমস্যার সৃষ্টি হবে। যেভাবেই হোক আমাকে একটা ব্যবস্থা করতেই হবে যাতে রঞ্জন এই হলুদ শার্টটা পরে যেতে না পারে। এসবের নানান রকমের কথা ভাবতে ভাবতে মনিকা রঞ্জনের হাতে তার অফিসের নীল রঙের শার্টটা তুলে দেয়। রঞ্জন সেই শার্টটা পরেই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু রঞ্জন ব্রেকফাস্ট টেবিলে খাবার খেতে এলে মনিকা ইচ্ছা করে তার ওই নীল রঙের শার্টটার উপরে তরকারি ফেলে শার্টটাকে একেবারে নোংরা করে দেয়। সেই সাথে রঞ্জনের কাছে আরো যত নীল রঙের শার্ট ছিল সবকটা শার্টই মনিকা কোনো না কোনো ভাবে রঞ্জনের অফিসে পড়ে যাওয়ার অযোগ্য করে দেয়। কোনোটার বোতাম ছিঁড়ে দেয়, আবার কোনোটা বাথরুমে গিয়ে সাবান জলে ভিজিয়ে দেয়। বাধ্য হয়ে রঞ্জনকে শেষ পর্যন্ত সেই হলুদ রঙের শার্টটা পরেই অফিসে যেতে হয়। তুমি জানো না আমাদের অফিসের মিটিংটা আজকে তুমি প্রেজেন্ট করবে? সমস্ত কিছু জেনে তুমি অফিসের দেওয়া নীল রঙের শার্টটা পরে আসোনি কেন? আমার ওই শার্টটাতে খাবার পড়ে গিয়েছিল স্যার, তাই ওটা পরে আসা সম্ভব হয়নি। তোমার কাছে আর কোনো রকমের নীল শার্ট ছিল না? যা খুশি তাই একটা মিথ্যা কথা বললেই হলো নাকি? তোমাকে আজকে কিছু করতে হবে না, তুমি বাড়ি চলে যাও। এইভাবে অফিসের নিয়ম ভঙ্গ করলে আমার প্রচন্ড রাগ হয়। কিন্তু স্যার স্যার বলছিলাম কি। মনোহর বাবু রঞ্জনের কোনো কথাই শোনে না। রঞ্জন বাধ্য হয়ে বাড়িতে ফিরে আসে।
বাড়ি ফিরে এসে তার মনিকার সঙ্গে বেশ ভালো রকমের ঝগড়া হয়। মনিকা বারবার রঞ্জনকে বোঝানোর চেষ্টা করে যে এই হলুদ জামাটা পরার জন্য তার ভালো হবে, কিন্তু রঞ্জন এসব অন্ধবিশ্বাসে একেবারেই মন দিতে পছন্দ করে না। কিছুক্ষণ পরেই রঞ্জনের কাছে খবর আসে যে তাদের অফিসে আগুন লেগেছে। দেখলে, তুমি হলুদ জামাটা পরে গিয়েছিলে বলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এলে, তোমার কোনো ক্ষতিও হলো না। এই কারণেই আমি বলি আমার কথা শুনবে, আমি যা বলি সবকিছু ভেবেই বলি। এটাকে কপাল বলে বৌদি। তোমার কি মনে হয় আজকে দাদাদের অফিসে আর কেউ কোনো রকমের হলুদ জামা কাপড় পরে যায়নি? তারা কি সবাই দাদার মতো বকা খেয়ে বাড়ি চলে এসেছে? না নিশ্চয়ই। তোমরা এখন বুঝতে পারছো না তো, একদিন আমার এই কালো জাদু করার জন্যই তোমাদের সবার উপকার হবে, সেদিন তোমরা বুঝবে। উপকার হোক বা না হোক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে কোনো অপকার না হলেই হলো। এই বলে রাখি এবং রঞ্জন দুজনেই সেখান থেকে চলে যায়। তাদের এমন ব্যবহার মনিকার মোটেই ভালো লাগে না। মনিকার শ্বশুরবাড়ির প্রত্যেকেই তার এই কালো জাদু করা নিয়ে বিরক্তি প্রকাশ করলেও মনিকা কারোর কোনো কথাই শোনে না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। এমনই একদিন, আমার একটা সোনার আংটি ছিল, বেশ অনেকদিন যাবত সেটা আলমারিতেই পড়েছিল। ওটা কোথায় আছে যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো। ওটা আমার স্বামীর দেওয়া প্রথম উপহার ছিল, জানো বৌমা। শেষ ওটা কোথায় রেখেছিলেন মনে আছে? কিংবা শেষ আপনি ওটা কবে হাতে পড়েছিলেন সেটা কি মনে আছে আপনার? না না, এরকম তো কিছু মনে নেই। আমি শেষ ওটা রাখিকে একবার বিয়ে বাড়িতে পড়ে যাওয়ার জন্য দিয়েছিলাম। ওর খুব ইচ্ছে ছিল ওই আংটিটা হাতে পরার। তাহলে নিশ্চয়ই ওটা রাখির কাছেই আছে। দাঁড়ান, আমি এক্ষুনি একটা জাদু ব্যবহার করে ওটার খোঁজ জানার চেষ্টা করছি। এটার জন্য জাদু করতে হবে? কি বলছো গো তুমি? আমি যখন ছোট ছিলাম তখন সবাই এসব কালো জাদুটা তো অনেকে মানতো, কিন্তু এখনো যে এগুলোকে এত মানা হয় সেটা তোমাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। বসুন্ধরা দেবীর এই কথা শুনে মনিকা রান্নাঘরে চলে যায় এবং সেখান থেকে একটা লেবু ও কয়েকটা লবঙ্গ নিয়ে আসে। সে ওই লবঙ্গগুলোকে লেবুটার মধ্যে ফুটো করে ঢুকিয়ে দেয়। সেই সাথে মেঝেতে বেশ কয়েক রকমের আকার আকৃতি এঁকে সেই আকৃতিগুলোর মাঝখানে লেবুটাকে বসিয়ে ঘুরিয়ে দেয়। এসব অদ্ভুত জিনিসপত্র দেখে বসুন্ধরা দেবী একেবারে হা হয়ে যায়। ওই জায়গায় লেবুটা ঘুরতে ঘুরতে মনিকা ননদের ঘরের দিকে মুখ করে থেমে যায়। এবার এর থেকে কি প্রমাণ হবে শুনি? লবঙ্গগুলোর মুখ তো রাখির ঘরের দিকেই ঘুরলো, তার মানে কি আমার আংটিটা রাখির ঘরেই আছে? আপনি একদম ঠিক ধরেছেন, ওটা রাখির ঘরেই আছে। আমাদের একটু ভালো করে খুঁজতে হবে, চলুন। এই বলে তারা দুজনেই রাখির ঘরে যায়। বসুন্ধরা দেবী ওলট পালট করে রাখির ঘরে খুঁজলেও সেখানে তার আংটিটা পায় না। সে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলেও তার বৌমা কিছুতেই তাকে বেরোতে দিতে চায় না। মনিকা জোর করতে থাকে যে তার শাশুড়ি মায়ের হারিয়ে যাওয়া আংটিটা তার ননদের ঘরেই আছে এবং সেখান থেকেই খুঁজে পাওয়া যাবে। হঠাৎ তখনই রাখি সেখানে চলে আসে। তোমরা আমার ঘরে কেন এসেছো? আর আমার ঘরটার এমন অবস্থাই বা কেন করেছো? কি চলছে কি এখানে? আসলে তোর বাবার দেওয়া সেই সোনার আংটিটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই বৌমাকে বলেছিলাম একটু খুঁজে দিতে, কিন্তু কিসব টুকটাক করে বলল আংটিটা তোর ঘরেই আছে, তাই আমরা সেটা খুঁজতেই এখানে এসেছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌদি? আর মা, তুমি ভুলে গেছো আমি সেদিন বিয়ে বাড়ি থেকে এসেই তোমার হাতে শুধু তোমার আংটিটা নয়, আমার গহনাগুলোও তো দিয়ে দিয়েছিলাম যাতে তুমি সামনে রাখতে পারো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওটা নিশ্চয়ই আমার ঘরেই আছে। চলো বৌমা, এখানে খুঁজে আর লাভ হবে না। না, আমার কালো জাদু কখনো মিথ্যা কথা বলতেই পারে না। মিথ্যা বলা তো মানুষদের কাজ। নিশ্চয়ই রাখি মিথ্যা কথা বলছে। আপনি চিন্তা করবেন না মা, ওকে দিয়ে সত্যি কথা বলানোর দায়িত্ব আমার। কি করবে তুমি? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? রাখির কথার কোনো উত্তর না দিয়ে মনিকা সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পরে বেশ কয়েক চামচ পোড়া চাল নিয়ে এসে রাখিকে খাওয়ানোর চেষ্টা করে। রাখি কিছুতেই সেটা খেতে না চাইলে মনিকা জোর করে তার মুখের মধ্যে ওই পোড়া চাল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। বসুন্ধরা দেবীর অনেক বারণ করা সত্ত্বেও রাখি কোনো কথাই শোনে না। সৌভাগ্যবশত তখনই সেখানে রঞ্জন চলে আসে, আর সে এমন অবস্থা দেখে মনিকার হাতে ধাক্কা মেরে তার হাত থেকে সমস্ত চাল ফেলে দেয়, আর সেই সাথে রঞ্জন তার বোনকে সেখান থেকে সরিয়ে নেয়। তুমি কেন করলে এটা? তুমি জানো না
এভাবে কালো জাদুর মাঝখানে থামাতে নেই। ও চালটা একটুখানি মুখে নিলেই সব সত্যি কথা বলে দিত, আংটিটাও কোথায় রেখেছি সব বলে দিত। তুমি আমার এত খাটনি পুরোটা বেকার করে দিলে। তুমি যদি একদিন আমাদের এই বাড়িতে থেকে কোনো রকমের জাদু টোনা বা টোটকা করার চেষ্টা করেছো, তাহলে সেই দিনই আমি তোমাকে তোমাদের গ্রামে দিয়ে আসবো। আর সেখানে থেকেই আমার জন্য সারা দিন সারা রাত আমার জীবন বরবাদ করার জন্য কালো জাদু করো। কিন্তু আমাদের বাড়িতে থেকে এইভাবে আমার বোনকে কষ্ট দিয়ে আমার সুস্থ স্বাভাবিক মানসিকতাকে নষ্ট করে দিও না। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। মনিকা রাগে ফুঁসতে থাকে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তবে সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তার শ্বশুরবাড়ির লোকেদের প্রমাণ করিয়েই ছাড়বে যে তার কালো জাদু সবার জন্য কতটা উপকারী। এরই মধ্যে একদিন মনিকা বাজার করতে রাস্তায় বেরোলে তার সঙ্গে তাদের গ্রামের এক পুরানো বান্ধবীর দেখা হয়। তার হাতে 1 লক্ষ টাকার ফোন, পরনে দামি জামা কাপড় এবং তার পাশে 50 লক্ষ টাকার গাড়ি দেখে মনিকা প্রচন্ড লোভে পড়ে যায়। সে তার বান্ধবীকে বারে বারে বড়লোক হওয়ার কারণ জিজ্ঞাসা করতে থাকে। আমার দাদু মারা যাওয়ার আগে আমাকে একটা বিশেষ জাদু শিখিয়ে দিয়েছিল। সেই জাদুটা কাজে লাগানোর পরেই আমার এত প্রতিপত্তি। আমি তো এখন শহরেই থাকি, তবে এই দেশের এই শহরেই নয়, আমি প্রত্যেক মাসেই বিদেশে ঘুরতে চাই। যখন যেখানে ইচ্ছা হয় সেখানেই থাকি। কি জাদু? আমাকেও একটু শিখিয়ে দে না রে। আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। আমিও যদি সেই জাদুটা করে আমার শ্বশুরবাড়ির কোনো সাহায্য করতে পারি, তাহলে হয়তো ওরা আমার এই কালো জাদু করার ট্যালেন্টটাকে বাহবা দিতে বাধ্য হবে। তোর বাড়িতে যত গহনা আছে, সোনা রূপা, তোর শাশুড়ি মা বা যারই হোক না কেন, যত গহনা আছে সব কটা একটা পুটলিতে বেঁধে নিয়ে আজকে রাত্রিবেলা আমার সঙ্গে দেখা করবি। একটা ফাঁকা জায়গায় সেই গহনাগুলো পুঁতে আমি ওই জাদুটা করে দেব। আর কাল সকালে এসে দেখবি ওই মাটির তলায় ওরকম 10টা গহনার পুটলি হয়ে গেছে। ব্যাস, তাহলেই তোরা বড়লোক হয়ে যাবি। মনিকা অনুষ্কার কথায় চোখ বন্ধ করে ভরসা করে নেয় এবং বাড়ির সমস্ত গহনা চুরি করে রাত্রিবেলাতে অনুষ্কার হাতে এসে তুলে দেয়। অনুষ্কা মনিকার সামনে সেটা মাটিতে পুঁতে কি সব যেন মন্ত্র পড়ে আর সেই সাথে ফুলমালা দিতে থাকে। তাদের কাজ সম্পন্ন হয়ে গেলে তারা দুজনেই যে যার মতো বাড়িতে চলে যায়। পরের দিন সকাল হতেই মনিকা সেই মাঠে এসে দেখে সেই মাঠের মাটি খোঁড়া এবং সেখানে 10টা গহনার পুটলি তো দূরের কথা, তার গহনার পুটলিটাও সেখানে নেই। তার আর বুঝতে বাকি থাকে না যে তার বান্ধবী অনুষ্কা কোন জাদুর বলে এমনটা করেছে। সেই সমস্ত কথা তার শ্বশুরবাড়িতে বললে তারা সবাই মনিকার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমি ভেবেছিলাম এই সমস্ত জাদুটোনা করে নিজেও বড়লোক হয়ে যাব আর তোমাদের সবাইকে বড়লোক করে দেব, কিন্তু আমার সাথে যে এরকম বাটপাড়ি হয়ে যাবে সেটা তো আমি ভাবতেও পারিনি। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর কখনো কালো জাদু করার কথা মাথাতেও আনবো না। এই বলে মনিকা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। মনিকা ঘরে চলে গেলে রঞ্জন বাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং কিছুটা দূরে গিয়ে রঞ্জন অনুষ্কার সঙ্গে দেখা করে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাহায্য করার জন্য। তুমি যদি সঠিক সময়ে সাহায্য করার কথা না বলতে, তাহলে আমি জানি না আমি কোনোদিনও মনিকাকে থামাতে পারতাম কিনা। আর ওকে না থামাতে পারলে আমার পরিবারের ভালো করতে গিয়ে সবার ক্ষতি করে দিত। এই বলে রঞ্জন অনুষ্কার কাছ থেকে গহনাগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে। সেদিনের পর থেকে তাদের জীবনে কালো জাদু নিয়ে আর কোনো সমস্যাই থাকে না। কমলা দেবী তার স্বামী রতনবাবু এবং এক ছেলে আকাশের সঙ্গে বাস করে। আকাশের প্রতি তার মা বরাবরই ভীষণ পরিমাণে নির্ভরশীল ছিল। তারা শহরের অত্যন্ত ধনী পরিবার হওয়ায় আকাশের বাবা মা তাকে সুখ স্বাচ্ছন্দ্যে মানুষ করে। আকাশ শহরের সবথেকে বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে চাকরি সূত্রে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে সে অনেক অনেক টাকা রোজগার করে নিজের দেশে ফিরে আসে। আকাশ বিবাহযোগ্য হয়ে গেলে তার মা আকাশের জন্য গৃহবধূ খুঁজতে শুরু করে। দিদি ভাই, আপনার ছেলের জন্য আমি একটা সুপাত্রের সন্ধান করেছি। আপনি আগে ফটো দেখুন, তাহলে নিজেই বুঝতে পারবেন। পারুলকে অসম্ভব সুন্দরী দেখতে, আর শিক্ষার ক্ষেত্রে সে আপনার ছেলের থেকে কোনো অংশেই কম নয়। শুধু এই যা কোনো চাকরি বাকরি করে না। রামচরণ বাবু কমলা দেবীকে পারুলের ছবি দেখায়। পারুলকে দেখতে অত্যন্ত সুন্দরী হওয়ায় কমলা দেবীর তাকে ভীষণ পরিমাণে পছন্দ হয়। সে পারুলকে দেখতে চাওয়ার জন্য রাজি হয়ে যায়। আমার ছেলে যা রোজগার করে তাতে আমার পুত্রবধূর খাওয়া পড়ার কোনোদিনও অসুবিধা হবে না। সুতরাং আমার ছেলের বউ আমার সেবা করবে আর ঘর সংসার সামলাবে, এটাই হবে আসল ধর্ম। ঘরের বউ ঘরে থাকাই ভালো। আমাদের কোনো টাকা পয়সার অভাব নেই দাদা, শুধু মেয়ে যেন সৎ পরিবারের হয় আর সুবংশের হয়।
রামচরণবাবু কমলা দেবীর সব কথা মেনে নেয়। সেই দিনই সন্ধ্যাবেলা রামচরণবাবু ভীষণ আনন্দিত হয়ে বৃষ্টির মধ্যে পারুলের কুড়ে ঘরে এসে পৌঁছায়। পারুল ভীষণ গরিব পরিবারের মেয়ে ছিল। তার বাবা বাজারে সবজি বিক্রি করে এবং মা লোকের বাড়িতে বাসন মাজার কাজ করে। পারুলের বাবা মা তাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছিল, কিন্তু তারা অত্যন্ত গরিব হওয়ায় নিজেদের বাড়িঘরের দিকে কোনো নজর দিতে পারেনি। এর ফলে অত্যাধিক বৃষ্টি নামলে তাদের কুড়ে ঘরের চারিদিক জলে ভরে ওঠে। পারুল মা, তোর জীবনে অনেক সুখ আসতে চলেছে, তোর আর কোনো কষ্ট থাকবে না। আমি শহরের সবচেয়ে ধনী পরিবারে তোর জন্য বিয়ের কথা বলে এসেছি। তোকে বলেছিলাম না তোর এই কাকা তোর জীবনের সব দুঃখ মুছে দেবে। তোমার কথায় আমার বিশ্বাস নেই কাকা। এর আগে তুমি আমার জন্য অনেক সম্বন্ধ নিয়ে এসেছো, কিন্তু আমাদের এই কুড়ে ঘরে চাল ফুটো অবস্থা দেখে আর বর্ষাকালে ঘরের মধ্যে জমা জল দেখে কেউ এই গরিব ঘরের মেয়েকে বিয়ে করেনি, আর এবারও তাই হবে। কিচ্ছু হবে না, এই পরিবার সেই রকম না। ছেলে বিদেশে চাকরি করতো, এখন দেশে ট্রান্সফার হয়েছে, সুতরাং ওদের মানসিকতা অনেক উন্নত। ছেলের বাড়ির পক্ষ থেকে কালকে তোকে দেখতে আসবে, তাই তোর মা বাবাকে তুই বলবি তোকে যেন সুন্দর করে সাজিয়ে রাখে, বুঝেছিস? এই বলে রামচরণ বাবু বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সন্ধ্যা হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে, আর সেই বৃষ্টির মধ্যে কমলা দেবী ও রতন বাবু পারুলকে দেখতে আসার জন্য গাড়িতে উঠে পড়ে। গাড়ি বৃষ্টির মধ্যেই শহর ছেড়ে গ্রামের পথে এগিয়ে চলে। কমলা দেবী গাড়ির মধ্যে বসে বসে অধৈর্য হয়ে ওঠে। আপনার কথা শুনে তো ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে যাচ্ছি। এই ঘুটঘুটে অন্ধকারের পথ তো আর শেষই হচ্ছে না। এরকম ভূতপুরীতে আমার ছেলে শ্বশুর বাড়ি হলে মহা বিপদ তো। ঠিক সেই মুহূর্তেই তাদের গাড়ি পারুলদের কুড়ে ঘরের সামনে এসে থামে। কমলা দেবী এবং রতন বাবু এরকম কুড়ে ঘর দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। তারা কিছুতেই ভাবতে পারে না যে আকাশের বিয়ে তারা এরকম ভাঙাচোরা কুড়ে ঘরে থাকা মেয়ের সঙ্গে ঠিক করে ফেলেছে। রামচরণ বাবুকে সেই কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কমলা দেবী তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। রামচরণ বাবুর অনুরোধে তারা সেই চাল ফুটো ঘরের মধ্যে ঢুকে আসে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে রামচরণ বাবু? আপনি এভাবে আমাদের ঠকালেন। এই বৃষ্টির মধ্যে কতটা রাস্তা আমরা কষ্ট করে আসলাম বলুন তো, তার উপরে এরকম একটা ঘরের মেয়েকে দেখার জন্য। ইস, আমার গা জলে ভিজে যাচ্ছে। এই বলে কমলা দেবী এবং রতন বাবু কুড়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে বৃষ্টির জল থেকে বাঁচার জন্য ছাতা খোলে। তারা যা নয় তাই ভাষায় পারুল এবং তার পরিবারকে ও রামচরণ বাবুকে অপমান করে। এত অপমান শুনে পারুল এবং তার বাবা মায়ের খুবই খারাপ লাগে। দিদি ভাই, দয়া করে রামচরণ বাবুর উপর রাগারাগি করবেন না। ও আসলে আমার মেয়েকে ভীষণ পরিমাণে স্নেহ করে, তাই আমার মেয়ের জন্য একটা ভালো ঘরের সম্বন্ধ দেখেছে। আমার মেয়েকে আপনার ঘরের বউ করে নিয়ে যান, দেখবেন ও আপনার ছেলেকে এবং আপনার পরিবারকে খুব সুখে রাখবে। চুপ করুন, ভাগ্যের বৃষ্টির মধ্যে আমার ছেলেকে নিয়ে আসেনি, তা না হলে এরকম জল জমা কুড়ে ঘর দেখলেও আগেই বিয়ে না করে দিত। কিন্তু এখন আপনাদের এই ভিখিরি দুর্দশা দেখে আমাদের আর আপনার মেয়েকে নিজের বাড়ির বউ বানানোর কোনো ইচ্ছা নেই। ছাড়ো, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। চলো, আমাদের আবার শহরে ফিরতে হবে, না হলে বেশি রাত হলে বৃষ্টির পরিমাণ বাড়বে আর আমরা বাড়ি ফিরতে পারবো না। এই জল ভর্তি ভাঙা কুড়ে ঘরে দাঁড়িয়ে থাকতে আমার গা ঘিন ঘিন করছে। এই বলে তারা দুজনে ছাতা মাথায় দিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। সেই মুহূর্তে পারুলের বাবা মা এবং রামচরণ বাবু তাদের পায়ে পড়ে কান্নাকাটি শুরু করে। তারা কিছুতেই আর এগোতে পারে না। পারুল এমন দৃশ্য দেখে এক কোণে দাঁড়িয়ে চোখে জল ফেলতে শুরু করে। দয়া করে আমার মেয়েকে অস্বীকার করে দিয়ে চলে যাবেন না। এরকম ঝড় বাদলের দিনে আমাদের বাড়িতে এসেছেন, তার উপর যদি সম্বন্ধটা ভেঙে দিয়ে চলে যান তাহলে আমার মেয়েটা মরে যাবে। আমরা গরিব হতে পারি, কিন্তু এতে আমাদের মেয়ের কোনো দোষ নেই। বিয়ের সময় আপনাদের যা লাগবে আমরা তাই দেব। আপনারা শুধু আমার মেয়েটিকে নিজেদের বাড়ির পুত্রবধূ বানিয়ে ও জীবনকে উদ্ধার করুন। আপনারা বড় লোক, গরিবদের অনেক সেবা শুশ্রূষা করেন, তাই হাত জোড় করে বলছি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিন। বিয়ের সময় আমি কোনো কমতি খামতি রাখবো না। কমলা দেবী এবং রতন বাবু তাদের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারা প্রথমে পারুলের সঙ্গে নিজেদের ছেলের বিয়ে দিতে না চাইলেও পারুলের বাবা মা এবং রামচরণ বাবু ভীষণ পরিমাণে জোর করায় তারা আকাশের সঙ্গে পারুলের বিয়ে দিতে রাজি হয়। কিন্তু সেই বিয়েতে তারা দুজনে অনেক শর্ত রাখে। আমি আকাশের সাথে আপনার মেয়ের বিয়ে দেব ঠিকই, কিন্তু তার জন্য আপনাকে বিয়েতে বড় লোকেদের মতো টাকা খরচা করতে হবে। লোকজনের সামনে আপনাদের ভাঙা কুড়ে ঘর যেখানে বৃষ্টির জল ঢুকে পড়ে এরকম দুর্দশা সম্পন্ন অবস্থা দেখানো যাবে না, কারণ আমাদের আত্মীয় স্বজনরা সবাই বড় লোক। সুতরাং সেই বুঝে আমাদের সমকক্ষ ভাবে আপনি টাকা খরচা করবেন। আপনি যা বলছেন দিদি ভাই তাই হবে। তাহলে এই বর্ষায় আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, আর বর্ষাকালে আমি আমার গরিব মেয়ের বিদায় দেব।
এরকম কথা বলে কমলা দেবী তার স্বামীর সঙ্গে মাথায় ছাতা দিয়ে আবার গাড়িতে গিয়ে উঠে বসে পড়ে। তারা শহরের পথে আবার রওনা দেয়, কিন্তু পারুল ও তার পরিবার ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। তারা কোথা থেকে বিয়ের জন্য এত টাকা জোগাড় করবে কিছুই বুঝে উঠতে পারে না। আমি কি তোমাদের উপর এতটাই বোঝা হয়ে গেছি যে কোনো মতে আমাকে কুড়ে ঘর থেকে বিদায় করে দিতে পারলে তোমরা বেঁচে যাও? আমার ঘরে চাল ফুটো আর সেখান থেকে বৃষ্টির জল পড়ে, তাতে আমার থাকতে কোনো অসুবিধা নেই। আর তুমি যে বলে বসলে যে অত টাকা খরচা করে আমার বিয়ে দেবে, সেই টাকাগুলো কোথা থেকে পাবে বাবা? আমি এখনো বেঁচে আছি পারুল, সুতরাং তোর বিয়ের টাকা আমি যে করে হোক জোগাড় করে নেব। তুই শুধু এখন আনন্দে থাক। আর মেয়ে যদি বিবাহযোগ্য হয়ে যায়, তার বিয়ে নিয়ে বাবার সব থেকেই বেশি চিন্তা থাকে। সেই চিন্তা তুই বুঝবি না মা। এই বলে বিকাশ পরের দিন সকাল হতে না হতেই রামচরণ বাবুর সাথে বৃষ্টির মধ্যে মাথায় ভাঙা ছাতা নিয়ে বেরিয়ে পড়ে। তারা পারুলের বিয়ের জন্য টাকা জোগাড় করতে শুরু করে, কিন্তু এত টাকা তারা কোথা থেকে জোগাড় করবে সেটা কিছুতেই বুঝতে পারে না। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। বিকাশ বাবু তার স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করে কিছু টাকা জোগাড় করে। সেই সঙ্গে ভয়াবহ বৃষ্টির দিনে রামচরণ বাবুর সঙ্গে তাদের গ্রামের মহাজনের কাছেও যায়। দাদা, দয়া করে আপনি আমায় উপকার করুন। অনেক কষ্টে এই বর্ষার মধ্যে নিজের মেয়ের বিয়ে ঠিক করেছি, তাই আমি চাই আমি আমার কুড়ে ঘর আর বাকি জমি আপনার কাছে বন্ধক রেখে দেব। আর তার বিনিময়ে আপনি যদি আমাকে কিছু টাকা দেন, তাহলে আমার মেয়ের বিয়ের খরচ উঠে যায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বিকাশ? তোর ভাঙা কুড়ে ঘর আর সামান্য জমি বন্ধক রেখে আমি তোকে তোর মেয়ের বিয়ের খরচের জন্য টাকা দেবো? এ কখনোই হতে পারে না। তার থেকে তুই বরং এক কাজ কর, তুই তোর কুড়ে ঘর আর জমি আমাকে সম্পূর্ণ বিক্রি করে দে, তাহলে আমি ভেবে দেখতে পারি। এ আপনি কি বলছেন? আমি যদি আমার ভিটা মাটি বিক্রি করে দিই, তাহলে আমি পারুলের মাকে নিয়ে গিয়ে কোথায় উঠবো? আমাকে দয়া করুন। তাহলে বর্ষাকাল কেন, শীতকাল, গ্রীষ্মকাল, হেমন্তকাল, বসন্তকাল কোনো কালে নিজের মেয়ের বিয়ে দিতে হবে না। যা বেরো এখান থেকে। কাজের সময় এসে মেয়ের বিয়ের খরচ চাইছে। এই নে 1000 টাকা, তোর মেয়ের জন্য ছাতা কিনে নিস, আর সেই ছাতাই মাথায় দিয়ে তোর মেয়ে আর হবু জামাইকে বিয়ে দিয়ে দে। বিকাশ বাবুর কাছে আর কিছু করার থাকে না। সে নিজের ভিটে মাটির দলিল মহাজনের কাছে বিক্রি করে দেয় এবং তার কাছ থেকে পারুলের বিয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা নিয়ে নেয়। কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত সে মহাজনের কাছে কুড়ে ঘরে থাকার অনুরোধ করে। মহাজন না চাইতেও সেটা মেনে নেয়। ভিটে মাটি বিক্রি করার ব্যাপারে বিকাশবাবু কিংবা রামচরণ বাবু পারুল ও তার মাকে কিছুই জানায় না। পারুলের বাবা এবার মহা আনন্দে নিজের মেয়ের বিয়ের জন্য নানান রকম ব্যবস্থা করতে শুরু করে। বাবা, তুমি এত টাকা কোথা থেকে পেলে? আমার কিন্তু ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। এমনি এমনি কেউ তোমাকে এত টাকা কেন দেবে? আমাকে রামচরণ কাকাও তো কিছু বলছে না। তুই এসব ব্যাপারে একদম ঢুকবি না। শোন মা, আমি তোর বিয়েতে গ্রামের বিখ্যাত ক্যাটারারকে ইলিশ মাছ ভাপা আর মটন কষা আর গরম গরম বাসন্তী পোলাও রান্না করতে বলে এসেছি। আমাদের এইরকম আয়োজন দেখলে তোর বড়লোক শ্বশুরবাড়ির চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে। আকাশ তার হবু বউয়ের ছবি দেখতে চাইলেও কমলা দেবী কিছুতেই তাকে নতুন বউয়ের ছবি দেখাতে চায় না, কারণ কমলা দেবী কিছুতেই বিকাশ বাবুর কথা বিশ্বাস করতে পারেনি যে তারা পারুল ও আকাশের বিয়েতে অনেক টাকা খরচা করতে পারবে। অন্যদিকে বিকাশ বাবু বর্ষার মধ্যে নিজের মেয়ের বিয়ের জন্য এলাহি আয়োজন করে ফেলে। বিয়েতে বৃষ্টির জলে যাতে কোনো অসুবিধা না হয় তাই সে অনেক টাকা খরচ করে রাজপ্রাসাদের মতো প্যান্ডেল তৈরি করে এবং বর্ষাকালের বিখ্যাত সমস্ত খাবার ও মিষ্টান্ন অর্ডার করে। এই সমস্ত কিছু করার পর বিকাশবাবু কমলা দেবীকে বিয়ের ব্যাপারে আশ্বস্ত করে। যাক, কি আর করব, ওই গরিব মেয়ের বাপ যখন এত আয়োজন করেই ফেলেছে, তখন ছেলের সাথে ওই গরিব মেয়েটার বিয়ে দিয়েই দিই। এমনিতেই বোকাঝোকা মেয়ে, সারা জীবন চাকরানি হয়েই থাকবে। আর এখন আকাশকে আমি ফটো দেখাবো না, একেবারে বিয়ের সময় গিয়ে বউকে দেখবে। আর ওই মেয়েটাও তো আমার ছেলেকে এখনো দেখেনি। বিয়ের দিন সন্ধ্যাবেলা ভয়াবহ বৃষ্টি শুরু হয়ে যায়। কমলা দেবী তার স্বামী, ছেলে এবং বাকি আত্মীয় স্বজনকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তারা সকলে বিকাশ বাবুর এরকম এলাহি আয়োজন দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। কমলা দেবী এবং রতন বাবু কিছুতেই ভাবতে পারে না যে পারুলের গরিব পরিবার বর্ষায় নিজেদের মেয়ের বিয়ের জন্য এত সুন্দর আয়োজন কিভাবে করেছে। কিছুক্ষণ পর পারুল এক সুন্দর বউয়ের বেশে বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। আকাশ এবং পারুল দুজন দুজনকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। পারুল, তুই এখানে কি করছিস? মা তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে? ইম্পসিবল। সেই কলেজ লাইফের পর তোর সাথে তো আমার কোনোদিনও দেখা হয়নি। সরি, আমার বলা ভুল হলো। তুই আমার সাথে কোনো রকমের যোগাযোগ রাখিসনি। আকাশ, তোর সাথে আমার বিয়ে হবে? আমি কিছুতেই এই বিয়ে করব না। আমি কলেজ লাইফে তোর প্রেম প্রস্তাব গ্রহণ করিনি, কারণ আমি জানতাম যে তুই বড়লোক পরিবারের ছেলে, আর বড়লোক পরিবারের ছেলেরা একদমই ভালো হয় না।
আর তোর বাবা মায়ের ব্যবহারে আমি সেটা খুব ভালো মতোই বুঝতে পেরে গেছি। পারুল এবং আকাশ একই কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করত। আকাশের বরাবরই পারুলকে ভীষণ পরিমাণে পছন্দ ছিল, কিন্তু সে কখনো পারুলের সঙ্গে বন্ধুত্ব করার জন্য পারুলকে নিজের মনের কথা বলতে পারেনি। একদিন জিওগ্রাফি নোটস নেওয়ার অজুহাতে আকাশ পারুলের সঙ্গে কথা বলে এবং তাদের মধ্যে এক বন্ধুত্ব গড়ে ওঠে। এবং এরকমই এক বৃষ্টির দিনে আকাশ পারুলকে বিয়ের প্রস্তাব দেয়। আকাশ, তোর আর আমার সম্পর্ক কোনোদিনও সম্ভব হবে না, কারণ তুই অনেক বড় লোকের ছেলে। তোর পরিবারে আমার মতো গরিব ঘরের মেয়েকে মানায় না। তুই আমার সাথে আর কোনোদিনও দেখা করার চেষ্টা করিস না, আর আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগও করবি না। পারুলের আকাশকে মনে মনে ভালো লাগলেও সে বর্ষার দিনে আকাশের বন্ধুত্বের প্রস্তাবকে অস্বীকার করে। এর ফলে তাদের দুজনের মধ্যে আর কোনো যোগাযোগ থাকে না। দেখতে দেখতে প্রায় বেশ কিছু বছর কেটে যায় এবং এখন ঠিক সেই একই রকম বৃষ্টির দিনে বিয়ের মণ্ডপে তাদের দুজনের আবার দেখা হয়। বিয়ে বাড়িতে উপস্থিত সকলে পাত্র এবং পাত্রীর পূর্ব পরিচিতির কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়। পারুল আকাশকে কমলা দেবী এবং রতন বাবুর দুর্ব্যবহারের কথা বলে দেয়। এর ফলে তারা দুজনেই ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। ছি মা বাবা, আমি তোমাদের কাছ থেকে এরকম একটা ব্যবহার কখনোই আশা করতে পারি না। ওনারা গরিব বলে তুমি ওনাদের এইভাবে অপমান করেছো? এভাবে গরিব অসহায় বাবা মাকে নিজেদের বিয়ে দেওয়ার জন্য নিজেদের সাধ্যের বাইরে গিয়ে টাকা খরচা করতে বাধ্য করেছো? আমি বাবাকে বারবার জিজ্ঞাসা করলেও বাবা বলছে না এত টাকা বাবা কোত্থেকে পেয়েছে। বাবা, তুমি যদি এখন সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি বিয়েটা করব না। আমি তোমাকে বারবার করে বলছি, তুমি সত্যি কথা বলে দাও। বিকাশ বাবু আর কোনো কথা চেপে রাখতে পারে না। সে নিজের ভিটে মাটি বিক্রি করে দেওয়ার কথাটা সকলকে জানায়। পারুল এবং তার মা বিকাশ বাবুর এমন কথা শুনে কমলা দেবী এবং রতন বাবু মনে মনে খুবই কষ্ট পায়। এই বিয়ে আজকেই হবে আর এই মণ্ডপেই হবে, কিন্তু আমি পারুলের বাবা মার থেকে একটা টাকাও নেব না। আর উনি যে ভিটামাটি বিক্রি করে টাকা নিয়েছেন সেই টাকা আমি ফিরিয়ে দেবো। দাদা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আপনাকে অনেক অপমান করেছি। আমাদের 1 টাকাও লাগবে না। আপনি শুধু আপনার এই সোনার টুকরো মেয়েটাকে আমাদের ছেলের সঙ্গে বিয়ে দিন। পারুলের বাবা মা আকাশের বাবা মাকে ক্ষমা করে দেয়। পারুল যেই বিয়ের প্রস্তাব বহু বছর আগে ফিরিয়ে দিয়েছিল, এখন সেই বিয়ের প্রস্তাবই সে আকাশের কাছ থেকে গ্রহণ করে। সেই বর্ষার মধ্যেই ধুমধাম করে আকাশ এবং পারুলের বিয়ে হয়। বিয়ের পর আকাশ এবং তার পরিবার মহাজনের সমস্ত টাকা ফিরিয়ে দেয়। এভাবেই সকলে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে।